লাইভ লাইভ হয়েছে। নমস্কার। নমস্কার। আমার এই পেজে আছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর, যিনি আইনজীবী এবং চট্টগ্রাম থেকে। আপনারা জানেন যে চট্টগ্রামে কি প্রতিকূল পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে যিনি চট্টগ্রাম বারে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জন্য তিনি এসেছেন এবং তিনি তার পুরো টিম সহ তিনি তার পক্ষে সওয়াল জবাব করেছেন এবং সেখান থেকে কিন্তু আপনারা জানেন সেই বিষয়টি এখন হাইকোর্টে এসেছে এবং হাইকোর্টেও আজকেও তিনি আজকে শুনানি ছিল। এই শুনানি বিষয়ে আজকে কি হয়েছে পুরো বিষয়গুলো আমি জানার জন্য আমি সমস্ত বিষয়গুলো বলার জন্য অনুরোধ করব এই পুরো চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আমাদের আইনজীবী অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদাকে। তো অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে লড়াই করছেন সাহসের সাথে, এটা সত্যি সবাই পারে না। এই মানে এত আইনজীবীদের মধ্যে যে আসলে আপনি এসে যেভাবে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিচ্ছেন, আপনাকে কি বলবো, আপনাকে এই জাতি যুগ যুগান্ত মনে রাখবে। তা আপনি আজকে যে বিষয়টি হয়েছে বা কোর্টে কি কি বিষয় হয়েছে, আপনি যদি পুরো বিষয়টি বলেন তাহলে খুব ভালো হবে, কারণ অনেকেই জানতে চাচ্ছে। নমস্কার দাদা, বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি এই সবার জন্য সবার জ্ঞাতার্থে যেটা জানতে চাচ্ছি সেটা আমি বলছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বিভাগে, মহামান্য হাইকোর্ট বিভাগে আজকে আমাদের শুনানি হয়েছে চিন্ময় প্রভুর জামিন শুনানি। জামিন শুনানিতে আমাদের প্রায় শতাধিক আইনজীবী ছিলেন, তার মধ্যে মুসলিম বন্ধুরাও ছিল অনেক। মুসলিম আইনজীবীরা, আমাদের অন্য ধর্মাবলম্বী সনাতনী আইনজীবী ছাড়াও বৌদ্ধ বা এই মুসলিম অনেক আইনজীবী ছিলেন, অনেক প্রায় 10-15 জনের উপরে ওনারা ছিলেন। আর আমাদের প্রায় শতাধিক আইনজীবী, এভাবে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত শুনানি হয়েছে। আর রাষ্ট্রপক্ষে 3 জন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন অনেকজন, তার মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে 3 জনেই থাকেন, ওই 3 জনেই উপস্থিত ছিলেন এবং তার মধ্যে 2 জনেই আমাদের সাথে ওনাদের রাষ্ট্রপক্ষে ওনাদের বক্তব্য রেখেছেন, শুনানি করেছেন। এখন আমাদের শুনানি, আমি যে শুনানিটা করেছি, আমাদের শুনানির মূল ইয়েটা হচ্ছিল যে এখানে যে আমরা কোর্টকে, মহামান্য হাইকোর্টকে যেটা বোঝাতে চেয়েছি যে এটা কোনো ওনার ইন্ধনে, যেখানে এজাহারে লেখা আছে ওনার ইন্ধন দেবার জায়গাটা কোথায়? ইন্ধনের কোন জায়গা ওনার ছিল না, কারণ উনি কাকে বলেছেন সেরকম কোন ব্যক্তি আজ পর্যন্ত কিন্তু রাষ্ট্র উপস্থাপন করতে পারেনি। আমাদের বক্তব্যটা ছিল উনার এক থেকে 9 যে আসামি, উনার মধ্যে 1 নম্বর আসামি দিয়েছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ প্রভুকে। তো ওনার ইন্ধন যে ছিল, সেই ইন্ধন দাতা যে উনি, কাকে বলেছেন, কি বলেছেন, স্পেসিফিক কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় আমরা কোর্টের নজরে এনেছি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর কোড 196 যেটা আছে যে এখানে নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স উইদাউট এনি গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ গভর্নমেন্টের কোনো অর্ডার ছাড়া কোনো কগনিজেন্স নিতে পারবে না। এই সেডিশনের মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায়, যে মামলাটা হয়েছে রাষ্ট্রদ্রোহ, এই রাষ্ট্রদ্রোহ মামলায় কোনো নিতে পারবে না। কিন্তু কোর্টকে আমরা এটা বলেছি, কোর্টও এটা সরকার পক্ষকে জিজ্ঞাসা করেছেন যে রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ আপনারা কিভাবে করলেন এটা। তো ওনারা পরবর্তী দেখাচ্ছেন না, রাষ্ট্রের একটা অর্ডার ওনারা এনেছেন, এটা আজকে উপস্থাপন করেছেন কোর্টকে। তো কোর্ট বললো ওই সময় আগে তো এটা দিতে পারেননি। আমি তখন বললাম এটা যখন আমি ওখানে চট্টগ্রামে 3/1 জানুয়ারির 2 তারিখে তো আমাদের ইয়ে হলো, ওখানে 2 তারিখ যেটা হলো, 2 তারিখে তো আমাদের ইয়ে হলো, 2 তারিখ জানুয়ারি 2 তারিখ ওনারা কিন্তু এটা উপস্থাপন করতে পারেন নাই। ওখানকার প্রসিকিউশন পক্ষ যখন এটা জবাব দিচ্ছেন, আমরা যখন 40 মিনিট থেকে সওয়াল জবাব করলাম,
আর্গুমেন্ট করলাম ওনার পক্ষে জামিনের জন্য। ওই সময় কিন্তু সরকার পক্ষ এই ধরনের কোনো আদেশ দেখাতে পারেন নাই। তাহলে আজকে ওনার একটা আদেশ নিয়ে আসলেন যে না, ওনার রাষ্ট্রদ্রোহের জন্য ওনারা যে আদেশের কথা বলছেন সেই আদেশ আমাদের কাছে আছে। তো এটাও কোর্ট বলছে যে এখন আনলে হবে। কোর্টও কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছেন যে এই অবস্থায় আপনারা তো, এটা বোঝাই যাচ্ছে এখানে যে আপনারা একটা রং ইয়েতে আছেন, ওইটা আছেন। তো এখন এই বিষয়গুলো আসলো, এবং আমি আরো বললাম যে যেহেতু এখনো প্রাইভেসি কেসটা এস্টাবলিশ করতে পারে নাই, এখনো কোনো মামলাটা কিভাবে কি অবস্থায় হবে, আদৌ হবে কিনা, এই যে ধারাগুলো দিয়েছে ওনার 120B, 124A, 153A, 109 এবং 34, যে ধারাগুলো দিয়েছে এই ধারার মধ্যে 124A এবং 153A, এই দুটো ধারাই হলো রাষ্ট্রদ্রোহ। এই রাষ্ট্রদ্রোহের উনার স্পেসিফিক কোনো এলিগেশন নাই। একটা পতাকা আইনে বলছে একটা পতাকা ইয়ে করেছেন ওখানে নিউ মার্কেট মোড়ে, ঘটনাস্থল থেকে তিন পতাকাটা কিলোমিটার চারদিকে দাদা চাঁদ তারা খচিত, ওটা তো বাংলাদেশের পতাকাই না। সেটা 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 আমরা যখন বলতে চেয়েছি কোর্ট বললেন এটা হলো একটা ট্রায়াল স্টেজ। এখন আপনাদের জামিনের সময়ে এই বিষয়গুলো আপনাকে প্রমাণ করার বিষয়। এখন আমাদের জামিনের সময় হচ্ছে আমরা এজাহারে যা আছে, আইনে যা আছে, ফরওয়ার্ডিং এ যা আছে, আর এই বিষয়ের উপর আমাদেরকে উপস্থাপন করতে হবে। কোর্ট সেটাই বললো। আমরা সেটা এই আর্গুমেন্ট আমরা ওই নিম্ন আদালতে করেছিলাম, ট্রায়াল কোর্টে। ওই যে জামিন শুনানির সময় সেশন কোর্টে আমরা মেট্রো সেশনে সেদিন এটা আর্গুমেন্টটা করেছিলাম। তো কোর্টের ওখানেও কথা ছিল যে এটা ট্রায়াল স্টেজে পতাকাটা কি ছিল, কিরকম পতাকা রেখেছিল। আমরাও বলেছি, আজকেও বলেছি যে পতাকাগুলো চিজ হয়নি, কোনো জব্দ হয় নাই। এই পতাকাগুলো এই যে বললো যে ইসকনের পতাকা লাগিয়েছে গেরুয়া, আমরা বললাম না, এই গেরুয়া পতাকা বলেন আর জাতীয় পতাকা বলেন, এই বিষয়গুলো জব্দ হয়নি টিল টুডে, কোনো জব্দ তালিকা নেই। তারপর এটা তো তাহলে ইসকনের যেখানে পতাকা না, শিকার লিস্ট, গেরুয়া পতাকা সনাতন ধর্মের পতাকা, সনাতন ধর্মের প্রতীক। সেটা এটা তো আর ইসকনের সেটাকে আমরা পতাকা যাকে না। কপিধ্বজ পতাকা, এটাকে আবার কপিধ্বজ হ্যাঁ, পতাকা বলা কপিধ্বজ। হয়। কপিধ্বজে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রথের উপরে ছিল কপিধ্বজ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। এটা মহাভারতের আমরা ওখানে পাই যে এই কপিধ্বজ পতাকা, এটাই হলো গেরুয়া পতাকা। ওরাই ওটা খ্রিস্টান পতাকার রূপে চালিয়ে যাচ্ছে। আসলে তো না, এট দ্য ট্রায়াল স্টেজ এই বিষয়গুলো আসবে। ট্রায়ালের সময় আমরা এটাই প্রমাণ করব যে এখানে কোনো এটা জাতীয় পতাকা ছিল না। আমাদের কাছে সেরকম এভিডেন্স আছে, কোর্টকে বলেছি, কিন্তু এটা ট্রায়াল স্টেজে বলার স্টেজ। তো এটা যেহেতু তারা অনেক চারটা এখানে স্টার ছিল এবং চাঁদ ছিল, অতএব এটা বাংলাদেশের পতাকা ছিল না। আর তাছাড়া আরো একটা বিষয় আছে যে বাংলাদেশের পতাকা আইনে এখানে কোনো মামলা হয়নি। এটা রাষ্ট্রদ্রোহের মামলা। এটাকে যে পতাকার যে অবমাননা হয়েছে বলছে, পতাকা অবমাননার কোনো ধারা এখানে নেই। এটা আমরা বলেছি, হ্যাঁ কোর্টও বলছে পতাকা অবমাননার তো কোনো ধারা হতে দেখছি না। এই বিষয়গুলো এসেছে আরো অনেক, প্রায় আমাদের 40 মিনিটের মতো আর্গুমেন্ট হয়েছে ওখানে, শুনানি হয়েছে আমাদের পক্ষে, এবং সরকার পক্ষ ওখানে আর্গুমেন্ট করেছে। সরকার পক্ষের বক্তব্য হচ্ছে এই স্টেজে জামিন দেওয়া যাবে না। আর এটা পুরো ঘটনাকে উনি নিয়ে আসছেন অন্যভাবে, ওনার ব্যক্তিগত চরিত্র বিষয় নিয়ে এখানে আসছেন ওনারা। প্রথমে বলতে ওটা নিয়ে এসেছেন, আমরা বলছি না, এটা তো এটা তো এখানে কোনো এজাহারের বক্তব্য না। কোর্টও আমাদের সাথে এগ্রি করছে, হ্যাঁ না এগুলো বলা যাবে না। কোথায় ইসকনে ওনাকে কবে ইয়ে করেছেন, কোথায় কি জন্য করেছেন, ওনার ব্যক্তিগত চরিত্রকে এখানে নিয়ে আসছেন। এগুলো তো আপনারা মিথ্যা অনেকগুলো প্রপাগান্ডা নিয়ে আসছেন এখন। এগুলোতে এই মামলার কোনো রাষ্ট্রদ্রোহ মামলার বা এই এফআইআর এর কোনো বিষয় না। কোর্টও এটা বলেছেন, হ্যাঁ এই বিষয়গুলো বলা যাবে না। ব্যক্তিগত বিষয়টা দাদা আপনি তো জানবেন, একটু পজ দিচ্ছি, যে 15 সালে ওনার বিরুদ্ধে অভিযোগ করে 16 সালেই কিন্তু তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়, যেগুলো সব মিথ্যা বানোয়াট। আপনি দেখবেন এই ইসকনের যে বর্তমান সেক্রেটারি যে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সেই তাকে সেই সার্টিফিকেট দিচ্ছে। অর্থাৎ একই অভিযোগে একজন ব্যক্তিকে আপনি কয়বার শাস্তি দেবেন? মানে বিষয়টা কিন্তু একটা হাস্যকর, এবং বিষয়টা যে প্রতিহিংসামূলক এটা কিন্তু স্পষ্টই বোঝা যায়। এই
সেটাই সেটাই আমরা করতে বলেছি যে এই বিষয়গুলো এখানে কিন্তু বিচার্য বিষয় না, বা এই মামলার কোনো বিষয়ও না। অতএব এমন কোনো বিষয় আনা যাবে না যেটা দিয়ে কোর্টকে এখানে বিভিন্ন ভাবে এখানে ভাইরাস করা যাবে, এটা করা যাবে না। তো কোর্ট ওইটা এগ্রি করেছেন, না এই বিষয়গুলো বলতে পারবে না। ওনারা কাগজ এনেছেন কতগুলো ইসকন থেকে, আমরা বলছি এগুলো কোনো এখানকার বিষয় না। প্রথমে ওইটা দিয়ে শুরু করেছেন সরকার পক্ষ ও দাদা, আমাদের। মানে আমার ইসকন থেকে কাগজ নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখিয়েছে। তারপর ইসকনের এরা যারা তাহলে তো এরা এটার বিরুদ্ধে কাজ করতেছে, এটা তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে। না পক্ষ বিপক্ষ আমি জানি না, হয়তো কোনো সময় এই বিষয়গুলো সরকার পক্ষে কেমনে গেল, সরকার এভাবে কিভাবে পেল, সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এগুলা এগুলা কিভাবে পেলো আমি জানি না। এই এগুলো দিয়ে ওনারা কিন্তু ইয়ে করেছেন, এনেছেন। এই পেপার গুলো এখানে কোর্টে ওনারা দাখিল করেছেন আজকে, আজকে এনেছেন। এখন আমি তীব্র প্রতিবাদ করেছি যে বিষয়গুলো এখানে কোর্টের বিষয় না, বা এই বিষয়ের উপর ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কোনো সময়ও, কোনো সময় হয়নি। অতএব আজকের দিনে এটা এনে ওনাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে এই বিষয়গুলো বলা যাবে না। তো কোর্ট হ্যাঁ আমার সাথে এগ্রি করেছেন, কেউ এগ্রি করেছেন যে হ্যাঁ এই বিষয়টা আনা যাবে না, আপনারা জানছেন রাখেন, এটা এই মামলার বিষয় না। তারপরে যেটা ওনারা এটা দিয়ে শুরু করেছেন, তারপর বলছে যে পতাকা আইনের বিষয় থেকে শুরু করে, পতাকা থেকে ওই ওই সময় থেকে শুরু করে পূর্ণাঙ্গ বিষয়টাকে আপনাকে ভাবতে হবে। পূর্ণাঙ্গ বিষয় কি? এই যে আলিফ হত্যা হলো, হলো, আমরা বললাম আলিফ হত্যা হলো, এটা ঘটনাটা তো এটা এই ঘটনা তো হয়েছে ওনাকে অ্যারেস্ট হওয়ার পরে, অ্যারেস্ট হওয়ার পরে এই ঘটনাটা হয়েছে, এখানে শুধু ওনার সম্পৃক্ততা নাই। আর উনি তো কোনো এখানে কোনো কমান্ড দিতে পারে নাই কাউকে, বরং উনি বলেছে সবাইকে শান্ত থাকার জন্য। উনি একে কারাগারে প্রকোষ্ঠ থেকে, পুলিশ ভ্যানের মধ্যে প্রকোষ্ঠ থেকে উনি বলছে সবাইকে শান্ত থাকার জন্য, আগে থেকে বলেছেন এটা। তো উনি যেখানে বলছেন এখানে নিয়মতান্ত্রিক আন্দোলন হবে, নিয়মতান্ত্রিক আমাদের সব বিষয়, এবং এখানে অনিয়মের কোনো বালাই ছিল না, কোনো উস্কানি ছিল না, কোন রকমের ইন্ধন ছিল না। তো সে জায়গায় আপনারা এগুলো পেলেন কোথায়? অতএব আমাদের কথা হলো ওনার কোনো ইন্ধন ছিল না। আর সে সময়ে সেই দিন 25/10 যে ঘটনার তারিখ দেখাচ্ছে, 25/10, 25/10/2024, ওই দিন উনি কোনো সাংগঠনিক দায়িত্ব ছিলেন না সনাতন জাগরণ মঞ্চের। উনি ছিলেন একজন বক্তা, উনি একজন অতিথি বক্তা, উনি একজন বক্তা, উনি এখানে সাংগঠনিক কোনো দায়িত্বে ছিলেন না। তখন এরা ইস্কনের এগুলো এনে দিল। এই যে ইস্কনের তো আর এটা এক জিনিস না। সনাতন সেদিন যে সনাতনের যে সমাবেশটা হচ্ছে লালদিঘিতে, এটাতে উনি এটার কোনো মূলত সাংগঠনিক কোনো পদ পদবি ওনার ছিল না ওখানে। ঠিক আছে, তো আমার তো এটাই ছিল, এটা ওই আজকে পথে প্রোগ্রাম এটাই থেকেই আর্গুমেন্ট ওনাকে হয়েছে। মুখপাত্র ঘোষণা করেন সিনিয়র সন্ন্যাসীরা, ওই প্রোগ্রাম থেকে, মানে সেটা প্রোগ্রামের পরের কথা, পরবর্তীতে। সেটা তো শেষে, হ্যাঁ, যেটা ওই সময়টা কত দেখাচ্ছে, 4টা 10 মিনিট, ঘটনার সময় দেখাচ্ছে 4টা 10 মিনিট। আর ওনাকে যখন ঘোষণা করা হয় সেটা তো প্রায় 5:30টার দিকে, হ্যাঁ, ওই সময়ে তো না, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, সেই সময়ে 5:30। ওনার কোনো ভূমিকা ছিল না এই বিষয়ের উপর। আর পতাকা টানানো, এই যে 3 কিলোমিটার দূরে ওনার কোনো পতাকা কে টানবে, কে কি করবে, কে কোনটা দেবে, এগুলোর ওনার কোনো বিষয় ছিল না, বা ওনার কোনো নির্দেশও ছিল না। বরং ওনারা অনুষ্ঠান শুরুর আগে যেখানে যত অনুষ্ঠানে করেছেন, যত আপনি দেখেন সমাবেশই করেছেন, মাথায় জাতীয় যত লাল সবুজের যত কাপড় বাঁধা হ্যাঁ ছিল। সেটাই বলছি, সেটাই আমরা বলছি যে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে এবং সবাই জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের সর্বোচ্চ আনুগত্য, বাংলাদেশটাকে দেশমাতৃকাকে সর্বোচ্চ আনুগত্য দেখিয়ে ওনারা অনুষ্ঠানগুলো শুরু করেছেন। তথায় রাষ্ট্রদ্রোহিতার কোনো এখানে কোনো বৈশিষ্ট্য কোথাও খুঁজে পায় না ওনার চলনে বলনে। এখানে রাষ্ট্রদ্রোহের কথা আছে 124-এ, যে এতে যেটা আছে, যে আকারে, ইঙ্গিতে, কথায়, সাইনে, কোন প্রকার অঙ্গভঙ্গিতে কোনোটাও এই রাষ্ট্রের বিরুদ্ধে ওনার কোনো একটা শব্দ ছিল না কোথাও, কোনোদিন।
কোনো কালেও। বরং ওনার বক্তব্যে ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী এবং উনি কিন্তু জন্মভূমি এটা সব স্বর্গের চাইতে বক্তব্যে এই অধিক। কথাটাই বলছেন যে জননী উনি, আমি আমরা যে কি যেখানে চাইছি, ওনার আমরা এই চাইছি বক্তব্য অধিকার, থাকে, যে আমাদের যে হ্যাঁ বৈষম্য, আমাদের সাথে যে ন্যায্যতা হচ্ছে না, সাম্যতা হচ্ছে না, সম মর্যাদা পাচ্ছি না, সেইগুলো আমরা চাইছি। সাম্যতা চাইছি, ন্যায্যতা চাইছি, সম মর্যাদা চাইছি, এটাই। সেটাই, সেটাই। আর এই 8টা দফার প্রতি যে সনাতনীরা যে 8 দফা দিয়েছেন, এখানে এই সুরক্ষা আইন চাচ্ছে, এখানে দেবত্ব সম্পত্তিকে যাতে দেবত্বর ভোট হয় সেটা চাচ্ছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে হিন্দু ফাউন্ডেশন চাচ্ছে। এই যে এরকম 8টা দাবি, এটা কিন্তু সরকারও একমত। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রধান উপদেষ্টা কিন্তু বলছে যে এটাতে আমরাও একমত। তো যেখানে মত সেখানে যদি দ্বিমতের কোনো কথা বলেন নাই কোথাও। আপনি দেখেন, এই যে সংস্কৃত পালি আধুনিকায়নের কথা বলা হচ্ছে, আপনি দেখেন, আপনি একজন সংস্কৃত, প্রথমত বাংলাদেশে যে সংস্কৃত কলেজগুলো ছিল সেগুলো তো একেবারে সবগুলোকে নাই করে দেওয়া হয়েছে। তারপরে হাতে গোনা যে কটা আছে, এর একজন শিক্ষক, মানে আমি আমি যতদূর জানি 179 টাকা সে বেতন পায়। একটা মানুষ বাংলাদেশে কোনো চাকরিতে 179 টাকা মাসে বেতন আছে? তাহলে এইভাবে যে তাদের সাথে যে বঞ্চনা, দিনের পর দিন বঞ্চনা, এই বঞ্চনাগুলা নিয়ে আপনি বলতে পারবেন না। আপনি বললেই আপনি দালাল, আপনি অমুকের দালাল, তমুকের দালাল। এই যে যে বয়ান তৈরি করে দেওয়া হচ্ছে, বাংলাদেশে এখন চলতেছে বয়ানের খেলা, যে আপনি সত্য বলছেন, যেমন আপনি Yes, সত্যের পক্ষে দাঁড়াইছেন, আপনি অমুকের দালাল, তমুকের দালাল। আর হিন্দু মানেই তো ধরেন এটা এদের কাছে একটা কমন, যে হিন্দু মানেই সে ভারতের দালাল। আর সেই হিন্দু যদি কথা বলে, কথা বললে তো কোনো কথাই নাই, মানে হিন্দু কথা বলতে পারবে না। তারা যে বয়ান সেট করে দিবে, যে ন্যারেটিভ সেট করে দিবে, সেই ন্যারেটিভে আপনার আপনার কথা বলতে হবে। এর বাইরে আপনি কথা বলতে পারবেন না। যে এই যে পুরো বিষয়গুলো, আমি মনে করি যে সেই আজকে এই যে বাংলাদেশে প্রায় 3 কোটি সংখ্যালঘু আছে, এই সংখ্যালঘুদের মানবিকভাবে দেখা উচিত, এবং দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে উচিত আমাদের দৃষ্টিতে, সংখ্যালঘুর দৃষ্টিতে সংখ্যালঘুকে দেখা, সেটা সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিকোণ থেকে না। আপনি যখন সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিকোণ থেকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, আহ যখন আপনি এটা সংখ্যালঘু একজন নিজে, আমি বলবো যে ভাই আপনারা অন্তত 1 সপ্তাহের জন্য আসেন, সংখ্যালঘু হন, আমাদের মতন করে আমাদের পরিমণ্ডলে আমাদের সাথে 1 সপ্তাহ চলেন ফেরেন, তো দেখেন তো যে আমরা কি পরিমাণে প্রতিনিয়ত আমরা ঘর থেকে বাইরে সাইবার বুলিং বা বিভিন্ন বুলিং, বিভিন্ন কিছুর ঝই ঝামেলা বা বিভিন্ন বৈষম্য, অসাম্য, মর্যাদাহীনতার সম্মুখীন হইতেছি প্রতিনিয়ত। আপনি তো আপনার আপনার জায়গা থেকে আপনি তো রাজ সিংহাসনে বসে আছেন, আমরা তো রাজ সিংহাসন চাচ্ছি না। আমরা তা আপনার পাশে, মানে ছালায়, পাশের যে নিচের ফ্লোরে ছালায় বসতে চাই, আপনি ছালায়ও বসতে দিতে চান না। মুখে শুধু বলেন যে আমরা সবাই আমরা সমান, আমরা সবাই, কেউ সংখ্যালঘু বলবেন না, বুঝছেন? তো দাদা, আমরা আসলে অনেক কথা বলা যায়। আজকে কি হয়েছে, আজকে যে মানে হাইকোর্ট যে রুল দিয়েছেন, এইটা নিয়ে আপনি কি মনে আজকে করেন যে এই সরকারকে এটা বিষয়টি কারণ একটু দর্শানোর বলেন। নোটিশ দিয়েছে। হ্যাঁ, এটা তখন কোর্ট বললো যে এটা আমরা কোনো এখন আমি বলেছি যেহেতু আপনি ওনারা চেয়েছে 4 সপ্তাহে, যখন রুল দেবেন এটা ডিসিশন দিয়েছে তখন ওনারা আইনগত বললেন যে সরকার পক্ষ, এই সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, যে 4 সপ্তাহ তো স্বাভাবিক নিয়ম, 4 সপ্তাহের জন্য রুল দেন, 4 সপ্তাহ সময় দেন। আমি বললাম যে না, এটা 2 সপ্তাহ সর্বোচ্চ দিতে পারেন, 1 সপ্তাহ দিলে ভালো হয়, কিন্তু আইনে আছে 4 সপ্তাহ। কিন্তু ওরা ওই আইনের কথাটা বললো, আরে না, এটাকে কিন্তু আমাদের যদি আপনি 4 সপ্তাহ দেন তাহলে আমাকে অন্তর্বর্তীকালীন জামিনটা দেন, 4 সপ্তাহ 6 সপ্তাহ দেন গিয়ে রুল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার অন্তর্বর্তীকালীন জামিনটা দেন। উনি অত্যন্ত অসুস্থ, অত্যন্ত, এখন উনি লিভারের ওনার সমস্যা আছে, ওনার ডায়াবেটিসের সমস্যা আছে, অনেক রকমের সমস্যা নিয়ে উনি যদিও বা আমরা সার্টিফিকেট গুলো তাৎক্ষণিক ভাবে শো করতে পারি নাই, কিন্তু সরকার পক্ষ বলছে হ্যাঁ ঠিক আছে, যদি উনি অসুস্থ হয়ে থাকেন তাহলে ওনার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল যেটা আছে ওটাতে ওনার চিকিৎসা হোক, আমাদের কোনো আপত্তি নেই, এটা সরকার পক্ষের কথা। তখন আমরা বললাম ওনার জামিনটা দেওয়া হোক, যে কোনো ভাবে, যে কোনো সপ্তাহ। উনি তো বাংলাদেশের একজন সুনাগরিক, উনি একজন ব্রহ্মচারী, নিরামিষাসী, আর সব সময় কৃষ্ণ কীর্তন করে থাকেন। উনি তো আর কোথাও যাচ্ছেন না, উনি অপরাধী না। তো এই ব্যাপারগুলো এসেছে, তখন কোর্ট সন্তুষ্ট হয়ে যেটা বললো ঠিক আছে, এটা আমরা পূর্ণাঙ্গভাবে একটা শুনানি করতে চাই। অর্থাৎ এখনো যদি যে জামিনটা দিতে, যদি আজকে জামিন হতো তাহলে এটা অন্তর্বর্তীকালীন জামিন হতো, কিন্তু রুলটা থেকে যেত, রুলটা হিয়ারিং এর জন্য থেকে যেত যে কোনো সময়ের জন্য।
এখন কোর্ট বললো আমরা স্বল্প সময়ের উল্টা শুনানি করতে চাই। ঠিক আছে, 2 সপ্তাহ সময় দিলাম। 2 সপ্তাহের মধ্যে সরকার আমাদেরকে কারণ দর্শানো সেই কারণগুলো ওনারা জানাবেন। এই আর এইটা তা আমরাও এই আগামী 15 দিন 14 দিনের জন্য আমরা চিন্তা ভাবনায় আছি যে এটা আজকে থেকে আমরা সেই কাজগুলো করছি যাতে আমাদের একটা পূর্ণাঙ্গ ভালো আমরা শুনানি করতে পারি। ভালো একটা শুনানি করে আগামী 2 সপ্তাহ পরে শুনানিটা করে আমরা আশা রাখি বাংলাদেশে আইনের শাসন চিন্ময় প্রভুর জামিনের মুক্তির মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন এটা সরকার, এটা আদালত এবং সরকার উভয়ই এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করবেন। বাংলাদেশের যাই আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, চিন্ময় প্রভু নিজেও শ্রদ্ধাশীল, আমরা আইনজীবীরাও সবাই শ্রদ্ধাশীল। আমরা চাই আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকুক, দেশমাতৃকা যাতে সুস্থ সুন্দরভাবে আমার দেশটা যাতে সমুজ্জ্বল হয়ে থাকে সারা বিশ্বের মধ্যে, আমরা এটা চাই। এবং আপনি দেখেন, আপনি যেটা বললেন দাদা যে আজকে আজকে আমরা জানি, আমরা যারা এই বিষয়টার সাথে যুক্ত আছি, আপনি সহ আমরা জানি যে আপনি দেখেন যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম অর্থাৎ সকল ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরা কিন্তু এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিনের ব্যাপারে একসাথে কাজ করেছেন। তার মানে এই বিষয়টা কিন্তু এখন আর কোনো ধর্মে সীমাবদ্ধ নাই। এটা একটা সার্বজনীন না এখন একটা ধর্মের মধ্যে মানবতার বিষয়তে পরিণত হয়েছে। হ্যাঁ? তো অর্থাৎ যেকোনো একটা মানে মানুষ অর্থাৎ তার সাথে যে একটা অন্যায় হইছে একটা এটার জন্য কিন্তু আপনার পিএইচডি করার প্রয়োজন নাই। এটা যেকোনো একটা একটা বাচ্চা শিশুকেও যদি জিজ্ঞেস করা হয়, একটা বাচ্চা শিশুও বুঝতে পারবে বা বলতে পারবে যে ওনার সাথে যেটা অন্যায় হইছে। আপনি কিছুদিন আগে আমরা তার মায়ের আমি একটা সাক্ষাৎকার নিয়ে আপনি দেখেছেন তার মা মানে খুবই দুঃখ করছিল যে আমি কি আর তার সাথে তাকে দেখতে পাবো? তা আমরা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করছি যে তার মাকে অন্তত দেখা করার। সেখানে ১ম এ আসলে রাজি হয়েছিল। প্রশাসনের যে অংশটার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। পরবর্তীতে দেখলাম কোনো অজানা কারণে পরে আর আমরা অনুমতি পাই না। আমি চেয়েছিলাম যে তার মায়ের সাথে একটু দেখা করানো। এখনো আমি চেষ্টা করছি যে করে ভাবে কারণ ঐদিন আমার খুবই কষ্ট লাগছে যে অন্তত তার মায়ের সাথে একটু দেখা করা। কারণ তার মা মানে খুবই ভেঙে পড়ছে। স্বাভাবিকভাবে তার না মা ও আ যে বিষয়গুলো, হ্যাঁ? ওনার মাকে তো এটা তো বাংলাদেশের আইন যে জেল কাটায় ওনার আত্মীয় স্বজন কে দেখা, বিশেষ করে মা বাবা এদেরকে তো প্যারেন্টস কে তো অন্তত পক্ষে ইয়ে করবে, যেহেতু তার বাবা নাই মা তো অবশ্যই এখানে কিন্তু ওনাকে দেখা করার একটা ইয়ে পাবে, প্রায়োরিটি পাবে, এবং মাসে একবার অবশ্যই। আজকে তো 2 মাস হয়ে ওই যে গেছে, মায়ের 2 মাস কাছে হয়ে যাচ্ছে। জেল থেকে ওই যে ৩ বারের মতন ফোন করেছিল। ফোনে কথা বলেছে এবং শুধু কথা বলার সুযোগ পেয়েছেন কি বলবো যে তার মা আর আপনি। আর রবীন্দ্রা যেয়ে দেখা করতে পেরেছেন। আমরা তো আপনি জানেন যে আমরা দফায়, দফায় চেষ্টা করেছি তার সাথে দেখা করার জন্য। আমরা একবার মানে বিভিন্নভাবে আমরা কিন্তু অনেকবার ট্রাই করেছি। কিন্তু সে কোনো অজানা কারণবশত আসলে আমরা একেক সময় একেকটা কারণ দেখিয়ে আ দেখতে দেওয়া হয়নি। তা আমি আরেকটা বিষয় আমি বলব যে অনেকেরই একটা প্রশ্ন যে আপনি যখন এই হাইকোর্টে আমরা যে ফাইলিং এগুলো করলাম এই মামলাটার উচ্চ আদালতে, তারপরে যে এই যে শুনানিতে যে একটা দীর্ঘ সময় চলে আসলো, এই দীর্ঘ সময়ের কারণটা কি ছিল? যদি এটা সংক্ষেপে বলতেন। কারণ অনেকেই বিষয়টা নিয়ে দীর্ঘ খুবই সময়ের কনফিউজ। কারণটা হচ্ছে এখানে আমাদের একটা এটা হলো এখানে আইনি একটা প্রসেস, কারণ যে কোর্টে আমরা দিয়েছি উনি কিন্তু এই আপনার কোন সিরিয়াল ব্রেক করে না। আমাদের যেদিন দিয়েছিলাম 12 তারিখ, 12/1, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারিতে দিলাম, এটা ওখানে উপস্থাপন করলাম ওই কোর্টে। 13 তারিখ আমি মেনশন করেছিলাম, সেদিন সিরিয়াল ছিল 356, 356 কি 357। তো উনি বললেন যে আপনি এটা আমরা সিরিয়াল ব্রেক করব না, আশা করি পরের সপ্তাহে দেখেন আপনি কতটুকু আসে। সেদিন সোমবার ছিল 12 তারিখ, 13 তারিখ, পরের সপ্তাহে পরের সোমবারে আমরা গেলাম, গিয়ে দেখলাম তখন যতটুকু পেয়েছি 208 মনে হয়। এরপরে এভাবে থার্ড সপ্তাহে এসে আমরা হয়তো এই চান্সটা পেয়েছি এই 12 তারিখের পরে। এরপর উনি সিরিয়ালটা ব্রেক করেন নাই, তবে কারোর জন্য না, উনি আমার জন্য বলে না। সেক্ষেত্রে মাননীয় আদালত যে সিস্টেমে যে 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 কোর্টে আমরা রেখেছি মিস্টার জাস্টিস আতাউর রহমান এবং মিস্টার জাস্টিস আলী রেজা, ওই কোর্ট কোনো সিরিয়াল ব্রেক করে না কারোর জন্য না, এমনকি আমাদের ভারতের প্রেসিডেন্টের জন্য না।
উনি সিরিয়াল ব্রেক করেন না, উনি বলছে আমাকে একটু শৃঙ্খলাটা রাখতে দেন। কোর্টের একটা শৃঙ্খলা আছে, যে সিস্টেমের ভেতর দিয়ে আমি যাই, আশা করি আপনি শুনানি করতে পারবেন। হয়তো আমাদের একটু দেরি হয়েছে, 12 তারিখের পরে আমরা চিন্তা করেছিলাম 1 সপ্তাহের মধ্যে হয়তো শুনানি করতে পারবো, আমার একটা বিশ্বাস ছিল। এবং কিন্তু ওনার এখানে 40টার উপরে হয়তো শুনানি হয় না। আজকে হয়তো অনেকগুলা গিয়েছে। আজকে আমাদের 72 নম্বর সিরিয়াল ছিল। তো আমরা প্রায় 12:15টার দিকে আমরা চান্স পেয়েছি। 1:01 পর্যন্ত আমরা কিন্তু মামলাটা শুনানি করেছি। 12:20 থেকে একেবারে 1:01 পর্যন্ত। তো এটা অনেকক্ষণ শুনানি হয়েছে, শুধু এই মামলাটা অনেকক্ষণ শুনানি হয়েছে। এবং আচ্ছা, প্রত্যেকটা মানে আইনের পুঙ্খানুপুঙ্খ আমি উপস্থাপন করেছি। সিআরপিসি 196, তারপর আপনার বিপিসি, এই ধারাগুলো, বাংলাদেশের পতাকা আইন, এগুলো আমি সমস্ত কিছু একেবারে ডকুমেন্টারি কোর্টকে কিন্তু ইয়ে করেছি, বই দেখিয়ে দেখিয়ে এবং কোর্টকেও বই নিয়ে নিয়ে অনেক বিষয়গুলো এগুলা তো দাদা, আসছে। আপনার মনে হয়েছে যে বিজ্ঞ আদালত আপনার এই কথাগুলোতে তিনি প্রসন্ন হয়েছেন বা বুঝতে পেরেছেন আশা করি যে আমার তো মনে হচ্ছে যে অবশ্যই প্রসন্ন হয়েছে, মিডিয়া রুল দিয়েছে, সরকারকে জানতে চেয়েছেন। আচ্ছা, আমরা কোর্টের প্রতি তো সর্বোচ্চ আস্থা আছে। আচ্ছা। তো যেহেতু রুল দিয়েছেন ২ সপ্তাহের, আমরা মনে করি যে ২ সপ্তাহ পরবর্তীতে যে মানে আবার যে শুনানি হবে, তো সেখানে আশা শুনানি হোক। করি চিন্ময় প্রভুর জামিন আমরা পাবো এবং আমরা একটা ভালো সংবাদ পাবো এবং আশা করি এই আমাদের যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সে মুক্তি পাবে এবং এর মাধ্যমে যে এই যে সনাতনী সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী অন্তত বাংলাদেশের তো বটে, বিশ্বের সনাতন ধর্মাবলম্বী অন্তত বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বী মানুষ যে একটা মানসিক অসন্তুষ্টিতে আছে, সেই বিষয়টি আসলে কেটে যাবে। কি বলেন দাদা আপনি আহ অবশ্যই। এই প্রশ্নে? আমরা তো এটাই এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, কারণ উনি একজন নিরপরাধ ব্রহ্মচারী, একজন বৈষ্ণব, একজন সাধক, আধ্যাত্মিক পুরুষ। উনি তো কোনো অপরাধ করতে পারেন নাই, জানো তো। আর ওনার অন্যান্য হাজার হাজার সাধুদের মধ্যে, সন্ন্যাসীদের মধ্যে, ওনার বাচন ভঙ্গি, ওনার মিষ্টতা, ওনার মানুষের প্রতি নম্রতা, ভদ্রতা, এটা অন্য মার্গ থেকে শিক্ষণীয়। চিন্ময় কৃষ্ণ প্রভু থেকে অশিক্ষণীয় প্রত্যেকটা বিষয়। তো এরকম মানুষ যদি বাংলাদেশের জেলে থাকে, কারাগারে থাকে, তাহলে তো অবশ্যই আমি আশা করব যে মাননীয় আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আমরা আসছি হাইকোর্টে, হাইকোর্টে ওনার এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ওনাকে জামিনে মুক্তি দেবেন। আমি আশা রাখি এটা অবশ্যই উনি জামিন প্রাপ্ত হবেন। আর একটা কথা বলে রাখি, চিন্ময়প্রভুর সাথে যখন আমার টেলিফোনে আলাপ হয়, কয়েকবার আলাপ হয়েছে, 3বারের মতো, উনি আমাকে হতাশা হয়ে বলছে, বাবা আমি বেরোতে পারবো তো? আমি অবশ্যই বেরোতে পারবো। ওনার সাহস আছে, সবই আছে, কিন্তু আপনার উনি সাথে বলছেন যে আলাপ আমাকে আলোচনায় দাদা কি কি বিষয় মানে যে বিষয়গুলো বলা সম্ভব, আপনি যে বিষয়গুলো যে কি বিষয়ে কথা হয়েছিলেন যদি বলতেন উনি বা কি বলেছেন কি আপনারা বাংলাদেশের যারা সনাতনী সমাজ আছে, যারা সমস্ত মানুষকে, উনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা ওনার জন্য প্রার্থনা করছেন, যেগুলো উনি বলছেন সবাই প্রার্থনা করেন। উনি বলছেন কেউ যাতে ধৈর্য হারা না হয়, সবাই যাতে আইনের শাসনকে মেনে নিই, আমরা যাতে অবশ্যই আইনের পথে চলি, এবং কেউ যাতে আইন শৃঙ্খলা নিজের হাতে কেউ না না নেই। আইনের মধ্যে দিয়ে ওনার বিশ্বাস আছে, আইনের মধ্যে দিয়ে উনি বেরোতে পারবে। উনি হয়তো হতাশ হয়ে বলছেন যে বাবা আমি কি বেরোতে পারবো, হয়তো ওনাকে ভয় লাগাচ্ছে কেউ না কেউ। আমি বলছি, না অবশ্যই বেরোতে পারবে না। আপনি বেরোতে পারবেন না কেন? আপনি কি করেছেন বাংলাদেশে, আপনি যে বেরোতে পারবেন না? কারণ হচ্ছে সাধক মানুষ, কারণ হয়তো ওনার কষ্ট হচ্ছে, উনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। উনি বলতেন বাবা আমি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। আর সেটা আপনাকে হয়তো সে সুস্থতার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব। আর ওনার এই বিষয়গুলো আমি কোর্টকে উপস্থাপন করব, যে ওনার মা যাতে ওনার সাথে দেখা করতে পারেন। সেটা তো আমি এখন জানলাম যে ওনার মা দেখা করতে পারে, যেটা আমি জানতাম না। কিন্তু আমি এখন জেনেছি, আশা করি ওনার মা দেখার জন্য যা যা ব্যবস্থা সেটা করা হবে, ওনার আমরাও মাকে দেখতে অলরেডি পারবেন। বিভিন্ন জায়গায় কথা হয়েছে দাদা, আশা করি আমি এটা মানে আজকে চেষ্টা জানলাম, করতে হবে আমি যে মনে দেখা করেছিলাম হয়তো আমি কথা বলছি বা উনি ওনার মার সাথে কথা হয়নি, সেটা আমি জানি না।
যে তা মায়ের দেখা সাথে হয়নি। মোবাইলে কথা হয়েছে, দেখা হয়নি। মোবাইলে কথা হলে ভালো, ওদের দেখা করতে হবে। কারণ আর কেউ হ্যাঁ, ওনার তো আপনজন বলতে এই মুহূর্তে মা। তো মা হ্যাঁ। কেন দেখা করতে পারবে না? সন্ন্যাসী মানুষের যদিও বা কেউ থাকে না, কিন্তু সবাই আমরা। কিন্তু ওনার মা যেহেতু জীবিত আছেন, মা যেহেতু তো বর্তমান চিন্ময় প্রভু, আছেন, ওনার গর্ভধারিণী মা, দাদা, গর্ভধারিণী চিন্ময় মা প্রভু যে, দেখতে যাচ্ছেন। হ্যাঁ, তো ওনার তো ওনার তো মায়ের সাথে কথা হয়েছে। আর এই যে এই পুরো বিষয়গুলো যে সবাইকে চাইছে যে সম্প্রীতির কথা, ঐক্যবদ্ধভাবে থাকতে, সবাই মিলেমিশে থাকতে। এই সব বিষয়গুলো, এই যে অসাধারণ একটা বার্তা আপনার কাছেও দিয়েছে জেল থেকে। এবং আর কি বিষয়গুলো উনি বলেছেন দাদা? উনি বলেছেন আপনার, যেটা বলেছে সেটা হচ্ছে যে সবাই মিলেমিশে থাকা, এবং যাতে আমাদের যেটা আমরা যে লক্ষ্যে আমরা এগোচ্ছি সেই লক্ষ্যটাকে যাতে আমরা বিচ্যুত কেউ না হই, লক্ষ্যে যাতে আমরা স্থির থাকি, এবং যেটা আমরা যাতে আইনের শাসনকে মেনে নিই এবং আইনের শাসনের মধ্যে দিয়ে থাকি, সবাই ঐক্যবদ্ধ থাকি, এবং ওনার জন্য সবাই যাতে প্রার্থনা করি। এবং উনিও সাধারণ ভজনে আছেন, উনিও সেখানে নৃত্য প্রতিদিন, আমার তো মনে হয় সারাদিন সারা রাত ওনার থেকে জব ছাড়া আর কোনো কাজ নেই, জবেই আছেন। যদিও শারীরিক শরীর যেহেতু আছে, শরীর তো অসুস্থ থাকবে, সুস্থ হবে অসুস্থ হবে সেটা অন্য বিষয়, কিন্তু মানসিক ভাবে উনি অনেক শক্তিশালী। এবং আপনাদেরকে যেটা বলেছেন, আপনাদের কাছে ওনার কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা ওনার আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা ওনার জন্য লাইনে লড়াই করছেন, যারা বিভিন্ন ভাবে কাজ করছেন ওনার জন্য, ওনার মুক্তির জন্য, সবার প্রতি উনি অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রথম কথাটাই উনি কৃতজ্ঞতা, বাহ! উনি কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে সবাইকে স্মরণ করেছেন। বিশেষ করে আপনার কথা বলেছেন, অনেক সুমন বাবা, অনেকের নাম ধরে ধরে আমাকে বলেছে, সবার নাম তো আমার মনে নেই, অনেকের কথা বলেছে। বলেছেন যাতে সবাই ক্ষুব্ধ থাকে, সবাই কাজ করে। তো দাদা, এবং আমরা তাহলে বলতে পারি যে দাদা, যে আগামী 15 তারিখ পরে, 15 দিন পরে, মানে ধরেন 2 সপ্তাহের পরে যখন আবার হিয়ারিং এগুলো হবে, তো আশা করি আমরা মোটামুটি 20 দিনের মধ্যে আশা করি চিন্ময় প্রভু কারাগার থেকে আমরা তাকে জামিনে মুক্ত করতে পারবো। কি বলেন? আপনার আপনার কি ধারণা? সেটা আইনি কিছু প্রসেস আছে, আইনি কিছু প্রসেস আছে, আমাদের অবশ্যই তো প্রসেস মনে গুলো হয় যদি যে, আমরা হ্যাঁ, সম্পন্ন করতে পারি, সরকারও আইনের কিছু বিষয়টাকে প্রসেস আছে। মানবিকভাবে দেখবে, এই অন্তত আমাদের অনুরোধ থাকবে দেশের প্রশাসনের প্রতি, রাষ্ট্রযন্ত্রের অবশ্যই, প্রতি। সেটাই সেটাই কারণ সেটাই। না হলে এই সংখ্যালঘুদের মনে কিন্তু প্রচুর আঘাত লাগতেছে। আপনি যারা না বুঝে, অনেক মানুষ কিন্তু বিভিন্ন কথা উল্টাপাল্টা লিখতেছে। কিন্তু আপনারা যারা, আমি বলব যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর, তারা আপনারা দেখুন যে এই চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী কি পরিমাণে এই শুধু হিন্দু না, সনাতন ধর্মাবলম্বী না, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি পরিমাণে সে জনপ্রিয়। তো আপনি তাকে যখন আপনি দিনের পর দিন কারাগারে রাখবেন, এই মানুষগুলোর মনে কিন্তু দুঃখ ব্যথা থাকবেই। এবং এই মানুষগুলো কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি এই মানুষগুলোকে আশ্বস্ত করা কিন্তু প্রয়োজন। এই যে বৃহত্তর যে সংখ্যালঘু অংশ, দেশের কিন্তু এই সংখ্যালঘুরা, আমরা আজকে প্রায় ধরেন ৩ কোটির কাছাকাছি সংখ্যালঘু আছি। ইউরোপের বহু দেশ আছে যেখানে অন্তত ২-৩ টা দেশ মিলে ৩ কোটি মানুষ হয়। তো সেই জায়গায় এই বৃহত্তর একটা বিশাল একটা জনগোষ্ঠীর মানুষের মনে, আমি মনে করি যে অন্তত এভাবে ব্যথা দেওয়াটা ঠিক হবে না। তো রাষ্ট্রযন্ত্রকে অনেকটা আরো মানবিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি। আর আমি বলব যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও হাটহাজারীর। চিন্ময় প্রভু পুন্ডরিকধামের অধ্যক্ষ তিনিও হাটহাজারীর। তিনি আম বিষয়টাকে মানবিকভাবে বিষয়টাকে দেখবেন। তো ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ যে সময় দিলেন এবং বললেন, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আর আপনি যেভাবে আ কাজ করেছেন, আপনার অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। আপনি আ এই পুরো বিষয়গুলোতে, এবং আশা করি আপনার মাধ্যমে আগামীতে হয়তো আমরা সেই চিন্ময়বাবুকে খুব দ্রুত আমরা জামিনে মুক্ত করতে পারবো। তো ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।